2024 সালের 27শে ডিসেম্বর বিজ্ঞানীরা এমন একটা গ্রহাণু খুঁজে বার করেছেন যেটা বর্তমানে পৃথিবীর থেকে 5 লক্ষ মাইল দূরে উপস্থিত থাকলেও ক্রমাগত পৃথিবীর দিকে এগিয়ে আসছে। প্রথমে অনুমান করা হয়েছিল যে অন্যান্য গ্রহাণুর মতো এটাও পৃথিবীর সামনে থেকে বেরিয়ে যাবে, অথবা পৃথিবীর সঙ্গে এর হালকা টক্কর দেখা যাবে। সেই সময় পৃথিবীর সঙ্গে সংঘাতের সম্ভাবনা মাত্র 1% বলে মনে করা হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে এই গ্রহাণুর কারণে পৃথিবীর কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই, কিন্তু এইসব অনুমান 2025 সালের 19শে ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কারণ তারপর নাসা এমন একটা বার্তা জারি করে যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। নাসার পক্ষ থেকে সম্প্রতি এমন কিছু জানানো হয়েছে যেটা শুনে ভারত এবং বাংলাদেশের রাতের ঘুম উড়ে গেছে। কেন জানেন? আসলে একে সিটি কিলার বলা হচ্ছে এবং পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা 3%-এরও বেশি হয়ে গেছে। শুধু তাই নয়, অনুমান করা হচ্ছে যে এর ফলে মুম্বাই, কলকাতা, ঢাকা এবং চীনের বিভিন্ন শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমনকি এই সমস্ত শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি কোন গ্রহাণুর কথা বলছি সেটা কি আপনারা জানেন? এই গ্রহাণুটা যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে কি হবে? এই সব কিছু বিশদে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। যেদিন থেকে অ্যাস্ট্রয়েড YR4 গ্রহাণুটাকে খুঁজে পাওয়া গেছে সেদিন থেকেই নাসা এর উপরে নজরদারি চালাচ্ছে। কিছুদিন আগে নাসা আরেকটা সতর্কবার্তা দিয়ে বলেছিল যে ভারত এবং চীন বিপদ সীমানায় আছে। এমনকি নাসা একটা ছবি আপলোড করে স্ট্রাইক জোনের সম্পর্কেও জানিয়েছিল, যার মধ্যে ভারত, বাংলাদেশ এবং চীনের বেশ কিছু অংশ ছিল। তবে এবার নাসা আরও একবার সতর্কবার্তা জারি করেছে, কারণ এই গ্রহাণুটা এখনও ক্রমাগত পৃথিবীর দিকে এগিয়ে চলেছে। যদিও নাসার তরফে প্রথমে জানানো হয়েছিল যে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা মাত্র 0.7%-এর কাছাকাছি, কিন্তু তারপর সেটা 1.3% বলা হয়। সেখান থেকে এটা 1.8% হয়ে যায় এবং এখন একে সিটি কিলার বলা হচ্ছে, কারণ বর্তমানে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুটার সংঘর্ষের সম্ভাবনা বেড়ে 3.1% হয়ে গেছে। নাসা সতর্কবার্তা জারি করার পর থেকেই সবাই গ্রহাণুটার সম্পর্কে জানতে উদ্গ্রীব হয়ে উঠেছে। প্রত্যেকের মনে এই গ্রহাণুটা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বন্ধুরা, এই গ্রহাণুটার সম্পর্কে তো আপনাদের জানাবই, তবে তার আগে জেনে নিন যে গ্রহাণু আসলে কী এবং কেন পৃথিবীর দিকে এগিয়ে আসে, কেন প্রায়শই পৃথিবীর সঙ্গে গ্রহাণু সংঘর্ষের সম্ভাবনার কথা বলা হয়ে থাকে। গ্রহাণু হলো ছোট পাথুরে অবজেক্ট যেটা আমাদের সৌরজগতে সূর্যকে প্রদক্ষিণ করে। গ্রহাণু গ্রহের তুলনায় অনেকটাই ছোট হয়ে থাকে এবং প্রধানত মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবস্থিত অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যেই খুঁজে পাওয়া যায়। যদিও কিছু কিছু গ্রহাণুকে সৌরজগতের অন্যান্য স্থানেও ভ্রাম্যমাণ অবস্থায় পাওয়া যায়, যা নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েডস নামে পরিচিত। গ্রহাণু বিভিন্ন ধরনের হয়ে থাকে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল C-টাইপ অ্যাস্ট্রয়েড। এই ধরনের গ্রহাণু ডার্ক কালারের হয়ে থাকে এবং কার্বন দ্বারা সমৃদ্ধ হয়। তারপর আছে M-টাইপ অ্যাস্ট্রয়েড। এর মধ্যে আয়রন এবং নিকেল অনেক বেশি পরিমাণে থাকে। এছাড়াও S-টাইপ অ্যাস্ট্রয়েড আছে, যা পাথর এবং সিলিকেট মেটাল দ্বারা তৈরি হয়ে থাকে। আপনাদের মধ্যে অনেকের মনে হয়তো এই প্রশ্নটা উঠছে যে এই দৈত্যাকার মহাকাশীয় পাথর পৃথিবীর কাছে কেন আসে? এর পেছনে একটা নয় বরং একাধিক কারণ থাকতে পারে, যার মধ্যে প্রথমে আছে গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স। আসলে বৃহস্পতি এবং অন্যান্য বড় গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্স গ্রহাণুকে তার অরবিট থেকে সরিয়ে দেয়, যার ফলে সেটা পৃথিবীর দিকে এগিয়ে যায়। যদিও কখনো কখনো মঙ্গল গ্রহ এবং চাঁদের প্রভাবেও গ্রহাণু তার পথ পাল্টে ফেলে। এছাড়াও কলিশনস এবং ব্রেকআপও এর জন্য দায়ী। আসলে অ্যাস্ট্রয়েড বেল্টে যখন দুটো গ্রহাণুর মধ্যে সংঘাত হয় তখন তাদের ভাঙা টুকরোগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তবে কখনো কখনো এই টুকরোগুলো পৃথিবীর দিকে চলে আসে, যার ফলে পৃথিবীতে উপস্থিত প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে যায়। এরপরে আছে ইয়ারকোভিস্কি এফেক্ট। আসলে গ্রহাণু এবং পৃথিবীর মধ্যে সংঘর্ষের জন্য দায়ী হলো সূর্যরশ্মি। যখন সূর্যরশ্মি গ্রহাণুর একটা অংশকে উত্তপ্ত করে এবং অন্য অংশ ঠান্ডা থাকে, তখন সেই উত্তপ্ত অংশ থেকে নির্গত এনার্জি গ্রহাণুর পথকে পাল্টে ফেলে। ধীরে ধীরে এই পরিবর্তন গ্রহাণুকে পৃথিবীর কাছে নিয়ে আসে। সো বন্ধুরা, কেন গ্রহাণু পৃথিবীর কাছে আসে সেটা তো বুঝলেন, তবে এখানে ভাববার বিষয় হলো কেন বারবার পৃথিবীর সঙ্গে গ্রহাণু সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়। এর জন্য দায়ী হলো নতুন নতুন রিসার্চ। হ্যাঁ বন্ধুরা, আসলে আগেও পৃথিবীর সঙ্গে গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা থাকতো, কিন্তু তখন আমরা সেটা জানতে পারতাম না। আধুনিক প্রযুক্তি এবং স্পেস অবজারভেটরি যেমন নাসার নিও সার্ভেয়ার, হীরা মিশন আগের তুলনায় অনেক বেশি গ্রহাণুর সন্ধান করছে। 1900 সালের আগে আমরা মাত্র কয়েকটা গ্রহাণুর সম্পর্কেই জানতাম, কিন্তু এখন আমরা হাজার হাজার গ্রহাণু ট্র্যাক করতে পারি। যদিও ছোট আকারের গ্রহাণুগুলোকে খুঁজে বার করা খুব কঠিন, সেই জন্য অনেক সময় সেগুলো পৃথিবীর অনেক কাছে আসার পরেই দেখা যায়।
যার জীবন্ত উদাহরণ আমরা 2013 সালে পেয়েছিলাম। 2013 সালে রাশিয়ার চেলিয়াবিন্সকে যে গ্রহাণুটার বিস্ফোরণ হয়েছিল সেটা ছিল 20 মিটারের একটা গ্রহাণু, আর আমরা বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই সেই গ্রহাণুটার সম্পর্কে জানতে পেরেছিলাম। এছাড়াও পৃথিবীর সঙ্গে গ্রহাণু সংঘর্ষের আরও অনেক পোটেনশিয়াল ইম্প্যাক্ট আছে, তবে 2024 এর মতো গ্রহাণুর ভবিষ্যৎবাণী এখনও পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত নয়। তবে বিজ্ঞানীরা এই বিষয়ে নজরদারি চালাচ্ছেন, কারণ এটা 2032 সালে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে। যদিও সমস্ত গ্রহাণু যে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তা কিন্তু নয়। বেশিরভাগ গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলেই পুড়ে ছাই হয়ে যায়। 10 থেকে 30 মিটারের গ্রহাণুগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই ঘর্ষণের কারণে ধ্বংস হয়ে যায়, যার সাম্প্রতিক উদাহরণ আমরা 2013 সালে দেখেছিলাম, যখন চেলিয়াবিন্সকে 20 মিটারের গ্রহাণুটা বায়ুমণ্ডলে পুড়ে 97% ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে এর মধ্যে এতটা এনার্জি অবশিষ্ট ছিল যে এর জন্য 1,500 মানুষ আহত হয়েছিল। বন্ধুরা, একবার ভাবুন তো, একটা ছোট গ্রহাণুতে যদি এই অবস্থা হয়, তাহলে 50 মিটারে বড় কোনো গ্রহাণু যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, সেক্ষেত্রে তো সহজেই বড় কোনো শহর ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, 1 কিলোমিটারের থেকে বড় গ্রহাণু আন্তর্জাতিক স্তরে জলবায়ুর পরিবর্তন এবং সুনামির কারণ পর্যন্ত হতে পারে। 65 মিলিয়ন বছর আগে একটা 10 কিলোমিটারের গ্রহাণুর কারণেই ডাইনোসর নিশ্চিহ্ন হয়েছিল, যেখানে বর্তমানে চিকিৎসালয় ক্রেটার আছে। বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয়ই বারবার এই প্রশ্নটা উঠছে যে এই গ্রহাণুগুলো কি আমাদের সম্পূর্ণ পৃথিবী ধ্বংস করে দিতে পারে? এর নিশ্চিত উত্তর কারো কাছেই নেই। তবে হ্যাঁ, এর ডায়ামিটার এতটাও বেশি নয় যে সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তবে সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করতে না পারলেও সম্পূর্ণ শহরকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। সেই জন্য একে সিটি কিলার বলা হচ্ছে। এই গ্রহাণুটা মুম্বাই, নিউ ইয়র্ক, লন্ডনের মতো বড় শহরকে ধ্বংস করে দিতে পারে। সম্প্রতি একটা স্পেস এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে যে পৃথিবীর সঙ্গে 2024 নামক গ্রহাণুটার সংঘর্ষের সম্ভাবনা 3%-এর থেকেও বেশি। পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সংঘাতের সম্ভাবনা বেড়ে যাওয়ার পর থেকে নাসা আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। নাসার তরফে তো এমনও বলা হয়েছে যে এই সম্ভাবনা আরও বেশি বাড়তে পারে, এমনকি এটা লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। 2032 সালে পৃথিবীর সঙ্গে সংঘাতের সম্ভাবনা বাড়তে পারে, আবার কমতেও পারে। তাই নাসা এই গ্রহাণুটাকে ধ্বংস করার জন্য তাদের অপশানগুলো খুঁজতে শুরু করে দিয়েছে। অনেক দেশ এর জন্য একটানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীন ইতিমধ্যে একটা প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেম তৈরি করার কাজ শুরু করে দিয়েছে, অন্যদিকে আমেরিকা অ্যাক্টিভ হয়ে গেছে। তবে এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, কিছুদিন আগে পৃথিবীকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা ছিল 2.1%, তারপর হঠাৎ করে সেটা 3.1% হয়ে গেল কিভাবে? আসলে আজ পর্যন্ত 30 মিটারের দীর্ঘ কোনো গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘাতের সম্ভাবনা 1%-এর বেশি ছিল না। আজ পর্যন্ত যত গ্রহাণু এসেছিল সেগুলো পৃথিবীর সামনে দিয়ে বেরিয়ে গেছে, তার মধ্যে কোনোটাই পৃথিবীকে ধাক্কা দিতে পারেনি। তবে মানব সভ্যতা বিকাশ লাভের পর থেকে এই প্রথম 30 মিটারের বড় গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা 1%-এর বেশি। সেই জন্য বিজ্ঞানীরা ভীষণভাবে চিন্তিত, কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয়। OIR4 হলো একটা দুর্লভ ঘটনা। এই গ্রহাণুটা প্রতি ঘন্টায় 16,490 কিলোমিটার স্পিডে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তাই এটা স্যাটেলাইট ধ্বংস করার পাশাপাশি পৃথিবীর অনেক শহরকে ধ্বংস করে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমনকি এর ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেরও ক্ষতি হতে পারে। আমেরিকা এবং চীন ইতিমধ্যে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এখন এটাই দেখার যে ভারত এবং বাংলাদেশকে এই বিষয়ে চীনের পাশে থাকবে, নাকি আমেরিকার পাশে থাকবে, নাকি এই দেশগুলো একসঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। যদিও এই গ্রহাণুর কারণে আমেরিকার খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই গ্রহাণুটা পৃথিবীর সঙ্গে ধাক্কা খেলে মুম্বাই, কলকাতা এবং ঢাকায় সবথেকে বেশি ক্ষতিকারক প্রভাব পড়বে। নাসার গাইডলাইন অনুযায়ী এখন চীনও ডেঞ্জার জোন থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। তবে যাই হোক না কেন, নাসা এবং ইএসএ এই বিপদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য একাধিক মিশন চালাচ্ছে। সো বন্ধুরা, এতক্ষণ আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে, এই গ্রহাণুটা কি 2032 সালে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।